দেখো, আমরা দেখি ডাইভারজেন্স এবং কার্ল বলতে কি বোঝায়। ডাইভারজেন্স এবং কার্ল অ্যাপ্লাই করা হয় ভেক্টর ফাংশনের উপরে, এবং কিভাবে অ্যাপ্লাই করা হয়, যে আমরা জানি ভেক্টর অপারেটর ডেল হচ্ছে আমাদের ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস del by del z k. It's a vector operator. Vector operator. এখন এই ভেক্টর অপারেটরকে যদি আমি অ্যাপ্লাই করি এই ভেক্টর ফাংশনের উপরে ডট প্রোডাক্ট, that will be termed as divergence of f. আর যদি আমি এই ভেক্টর অপারেটরকে অ্যাপ্লাই করি with this vector function by using cross product, then it will be known as curl. Okay, so this is the একদম simple definition. ভেক্টর অপারেটরকে ভেক্টর ফাংশনের উপরে অ্যাপ্লাই করব ডট দিয়ে, তাহলে পাবো আমি ডাইভারজেন্স, আর যদি ক্রস দিয়ে অ্যাপ্লাই করি তাহলে পাবো আমি কার্ল। এখন দেখি এই ডাইভারজেন্সের বাংলা কি, বলতে পারবে কেউ? ডাইভারজেন্সের বাংলা, কনভার্জেন্সের বাংলা কি, এবং অপোজিট টু কনভার্জেন্স হচ্ছে ডাইভারজেন্স, বলতে পারবে? এই দুইটা বলতে কিছু বুঝো কিনা তোমরা? এখন দেখো, বাগানের মধ্যে একটা পানির পাইপ আছে, পানির পাইপ দিয়ে তুমি অনেক বাগানে দেখবে পানির পাইপ দিয়ে এরকম পানি বের হচ্ছে, হচ্ছে না? রাউন্ড শেপে, রেডিয়াল ওয়েতে পানি বের হয় না? অনেক গার্ডেনে দেখো না এই জিনিস? জি স্যার। ওকে, তাহলে এটা কি ছড়ায় পড়ছে না? পানিটা কি করছে? ছড়িয়ে পড়ছে। আবার বাগানে একটা গর্ত আছে, সেই গর্তে বৃষ্টির পানিটা কি হচ্ছে? কনভার্স করছে না? ওকে, তাহলে কনভার্স করাটা হচ্ছে প্র্যাকটিক্যালি যেটাকে আমরা সিঙ্ক বলি, আর ডাইভার্স করাটাকে আমরা বলি সোর্স। সোর্স থেকে ছড়ায় পড়ে সিঙ্কে জমা হয়। ওকে, এখন মনে করো র্যাঙ্কস ভবনের সামনে একটা ফোয়ারা আছে, জাস্ট এ মিনিট। ওকে, তাহলে আমরা যদি র্যাঙ্কস ভবনের সামনের ফোয়ারা থেকে প্রতি মুহূর্তে কি পরিমাণ পানি বের হচ্ছে সেই ভলিউমটা জানতে চাই, দ্যাট ইজ ফ্লাক্স অফ দ্য ফ্লুইড, ফ্লাক্স অফ দ্য ফ্লো, যে কোনো ধরনের ফ্লো হতে পারে, এই জিনিসটা যদি মেজার করতে চাই তাহলে আমরা ডাইভারজেন্স অফ এফ ব্যবহার করব। এখন আমাকে বলো এই কার্লের বাংলা কি, বলো, কেউ বলতে পারবে বাংলাটা কি কার্ল?
দেখো তো এই স্যার কেন্দ্রের শব্দটা। দিকে যায় এরকম টাইপ স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার কেন্দ্রের দিকে স্যার অগ্রসর হয় এরকম টাইপের কিছু না, স্যার। টেলের দিকে অগ্রসর হচ্ছে। তুমি দেখো কার্লি হেয়ার মানে কি? পেঁচানো চুল, পেঁচানো চুল নাকি? তাহলে অনেকের চুল থাকে একদম কোঁকড়ানো থাকে, তাই না? জি স্যার। তাহলে এই যে কোঁকড়ানো ভাবটা, ইনিশিয়ালি হয়তো তার চুলটা স্ট্রেইটই আছে, স্ট্রেইট আছে, তার ভিতরে একটা এক্সট্রা ফোর্স হয়তো কাজ করছে, যার ফলে কিছুদিন পরে দেখা গেল যে চুলগুলি কোঁকড়ায় যাচ্ছে। ওকে, তাহলে এক্সট্রা ফোর্স আছে কিনা, যার ফলে এটা কোঁকড়ানো ভাব হতে পারে কিনা, সেই জিনিসটা মেজার করব আমরা কার্ল দিয়ে। ওকে, তাহলে কার্ল হচ্ছে পেঁচানো বা ঘোরানো, ঘূর্ণি। তাহলে আমরা এই কার্ল আর ডাইভারজেন্স মোটামুটি বুঝলাম কিভাবে আমরা মেজার করতে পারি। তা এখন দেখি যে আমি যদি তোমাকে একটা ভেক্টর ফাংশন দেই, সে আমি তোমাকে একটা ভেক্টর ফাংশন দিলাম এফ এক্স ওয়াই জেড সমান হচ্ছে আমার f1 এক্স ওয়াই জেড আই প্লাস f2 এক্স ওয়াই জেড জে প্লাস f3 এক্স ওয়াই জেড কে। এখন এই যে ভেক্টর ফাংশন, এটা এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। এখন যদি আমি বলি পানির ক্ষেত্রে কি হয় ভেক্টর ফাংশনটা, পানির জন্য হয় যে ফোয়ারার পানির জন্য এই ভেক্টর ফাংশনটা হয় ভেলোসিটি অফ দ্য ফ্লুইড। পানির ফোয়ারা থেকে একটা ব্যাগে বের হয় না, যেটা আমরা হয়তো লিখে ইউ এক্স ওয়াই জেড আই, এক্স ডিরেকশনের ভেলোসিটি, ভি এক্স ওয়াই জেড জে, যে ওয়াই ডিরেকশনের ভেলোসিটি, ডাব্লিউ এক্স ওয়াই জেড কে। তাহলে এই ভেক্টর ফাংশন যদি ম্যাগনেটিক ফোর্স ফিল্ড তৈরি করতে পারে, এই ভেক্টর ফাংশন ইলেকট্রিক ফোর্স ফিল্ড হতে পারে, এই ভেক্টর ফাংশন নদীর পানির বেগ হতে পারে। সুতরাং এই ভেক্টর ফাংশন আমাদের চারিদিকে আমাদের অহরহ দেখা যায়। তো এখন আমরা কিভাবে এই ক্যালকুলেশনটা করব? আমাদের ভেক্টর ফাংশন যদি এই ফরম্যাটে দেওয়া থাকে, তাহলে ডাইভারজেন্স আমরা ক্যালকুলেশন এই দুইটা অপারেটরকে ইয়ে করলে আমরা পাবো ক্যালকুলেশন করে ডেল f1 বাই ডেল এক্স, ডেল f2 বাই ডেল ওয়াই প্লাস ডেল f3 বাই ডেল জেড। ওকে, আর কার্লের জন্য আমরা লিখবো, ক্যালকুলেশনের জন্য আমরা এই ডিটারমিনেন্টের হেল্প নিব, আই জে কে এবং ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। আর এখানে আসবে আমার f1 f2 f3। ওকে, সুতরাং ক্যালকুলেশনের জন্য আমরা এই দুইটা জিনিস আমরা ব্যবহার করতে পারি। তো এখন দেখি তাহলে আমরা একটু জায়গা নেই এখানে, যে আমাদের এখন আমরা এইটার আরেকটু জিনিস দেখি। যে একটা জিনিস মাথায় রাখবে যে ডাইভারজেন্স হচ্ছে ডেল ডট এফ। একটু জায়গা নেই, তুমি দেখো ডাইভারজেন্স হচ্ছে আমার ডেল ডট এফ, কিন্তু আমরা জানি এ ডট বি সমান বি ডট এ ডট প্রোডাক্ট। সুতরাং এ ডট বি কে যদি আমি এটার সাথে কম্পেয়ার করি যে ডাইভারজেন্স অফ এ ডট বি, কিন্তু কখনো কিন্তু এটা মানে কিন্তু এইটা না, এফ ডট ডেল, এফ ডট ডেল যদিও ডট প্রোডাক্ট কমিউটেটিভ, কিন্তু এটা মানে কিন্তু এটা না। এটা মানে কিন্তু আমাদের এটা মানে হচ্ছে আমার ডাইভারজেন্সের ডেফিনেশন, কিন্তু এইটা কিন্তু একটা এক্সপ্রেশন, কিন্তু এটা কিন্তু আমার ডাইভারজেন্স না, এটা মাথায় রাখবে। সিমিলারলি আমরা জানি যে এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ, এটা হলেও এটা কিন্তু কার্ল হবে না। এফ ক্রস ডেল
একটা মাইনাস দিলেও এটা কিন্তু কার্ল হবে না, এটা মাথায় রাখবেন। ওকে, সুতরাং এইটুকু হচ্ছে আমার কার্লের ডেফিনেশন, কিন্তু তার মানে এই ক্রস প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের যে নর্মাল ভেক্টরের জন্য যে রুল, সেই রুল কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। এখন আমরা দেখি যে আমাদের কিছু প্রবলেম করি, তাহলে আমাদের ডাইভারজেন্স এবং কার্লের জিনিসটা, তো প্রবলেমের মধ্যে কিছু প্রবলেম আছে যেগুলো একদম সিম্পল ক্যালকুলেশন, যেমন 15, 16, 17, 18, এগুলো হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। এখন দেখো এখানে আবার একটা জিনিস হচ্ছে ডেল স্কোয়ার, ডেল ডট ডেল, দুইটা অপারেটরের ডট প্রোডাক্ট নিলে একটা অপারেটর আসে, সেটা কিন্তু আবার ভেক্টর অপারেটর না। ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। ওকে, এই অপারেটরকে আমরা বলি ল্যাপ্লাসিয়ান অপারেটর। ল্যাপ্লাসিয়ান অপারেটর, এই অপারেটরের অ্যাক্টিভিটিস কি সেটা আমি পরে বলবো, আজকে আমরা শুধু ডাইভারজেন্স এবং কার্ল। এখন যদি বলা হয় এই অপারেটর এই ফাংশনের উপরে অ্যাপ্লাই করো ফাই, তুমি এখানে জাস্ট ফাই বসাই দিবে, তাকে তুমি দুইবার করে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবে, আর কিছু না। ওকে, সুতরাং এই ডাইভারজেন্স ল্যাপ্লাসিয়ান অপারেটর একটা স্কেলার ফাংশনের উপরে যেটা অ্যাপ্লাই করা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ দুইবার করে করা, আর কিছু না। এবং এইটা সমান যদি 0 হয় তাহলে আমরা বলি ফাই ফাংশনটা, ফাই ইজ হারমোনিক। এই হারমোনিক নেচারটা আমি পরে বলবো, এই মুহূর্তে আমি হারমোনিকে যাব না, আজকে শুধু আমরা ডাইভারজেন্স আর কার্লে থাকি। ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে যে হারমোনিক নেচার, সেই হারমোনিক নেচারটা আমরা বলবো না, কিন্তু হারমোনিক নেচারটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা নেচার, বুঝতে পারছো? হারমোনিক নেচারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং নেচার, সেটা আমরা আজকে আসবো না। তাহলে আমাদের দুইটা ডেফিনেশন হাতে, একটা হচ্ছে ডাইভারজেন্স আর একটা হচ্ছে ডান দিকে কার্ল। এই দুইটা জিনিস আমাদের হাতে আছে, এই দুইটা জিনিস আমাদের হাতে আছে। এখন আমরা চলে যাই আমাদের কিছু প্রবলেমে, যে আমরা দেখি যে এগুলি 19 পর্যন্ত এগুলি সিম্পল ক্যালকুলেশন, এগুলি তোমরা পারবে, এগুলি করে দেওয়া আছে এক্সাম্পল, এগুলি তোমরা দেখবে, এবং অনেক সময় এই জিনিসগুলি পরীক্ষাতে দেই আমরা, সিম্পল ক্যালকুলেশন। এখন আমরা একটা মডেল প্রবলেম দেখব, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ডাইভারজেন্সের অ্যাপ্লিকেশন। এবং এই অ্যাপ্লিকেশন অফ ডাইভারজেন্স এটা কিন্তু আমরা পরীক্ষাতে দিই, এবং এটার ক্যালকুলেশনটা এখানে করে দেয়া আছে, বিকজ ইট ইজ অ্যান এক্সাম্পল। ক্যালকুলেশনে আমি যাব না, আমি শুধু এটা আসলে কি মিন করে সেটা শুধু দেখাবো। তা আমরা এই অ্যাপ্লিকেশন অফ ডাইভারজেন্সের কোশ্চেনটা একটু পড়ি, দেন আমরা যাব। এখানে বলা হচ্ছে এ ফ্লুইড মুভস সো দ্যাট ইটস ভেলোসিটি, যে কোনো পয়েন্ট এক্স ওয়াই জেড এ ভি, তার মানে ভি হচ্ছে পানির বেগ, এবং যে কোনো পয়েন্টে মনে করো এটা লিখলাম ইউ এক্স ওয়াই জেড আই প্লাস ভি এক্স ওয়াই জেড জে প্লাস ডাব্লিউ এক্স ওয়াই জেড কে। যে কোনো পয়েন্টে এই ফ্লুইড ভেলোসিটি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ভেরি করবে, সো এক্স ওয়াই জেড আর উপর নির্ভরশীল। এখন কি বলছে, so that the loss of fluid per unit volume per unit time, তাহলে আমরা এখানে কি ক্যালকুলেট করব, লস অফ ফ্লুইড পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইম, এটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে কি ক্যালকুলেট চাচ্ছি দেখি, যে পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইমে আমার কতটুকু ফ্লুইড লস হচ্ছে সেটা ক্যালকুলেশন করতে চাচ্ছি। কোথায় ক্যালকুলেশন চাচ্ছি,
যে একটা রেক্টেঙ্গুলার শেপ বক্স আমি পানির নিচে ডুবিয়ে দিলাম, এরকম একটা বক্স যার 6টা তল আছে, একটা 6টা তল, কিন্তু বক্সটার ভলিউম অনেক ছোট। এটার বক্সটার ভলিউম হচ্ছে ডেল ভি, এটা অনেক ছোট, ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড, এই বক্সের ভলিউম অনেক ছোট। এরকম বক্স তোমরা দেখেছো চোখে যার ভলিউম অনেক ছোট? এরকম বক্স কি তোমরা চোখে দেখো? দেখা যাবে না স্যার। দেখা যাবে না? আচ্ছা, দেখা যাবে, এক্ষুনি দেখাচ্ছি। তুমি যে রুমে বসে আছো সেটা কি একটা বক্স না? জি স্যার। এই বক্সটা পানির নিচে নাই, কিন্তু বাতাসের মধ্যে তো আছে। জি স্যার। তো বাতাসটা একটা ফ্লুইড না? জি স্যার। বাতাসটা ফ্লুইড হলে তাহলে পৃথিবীর রেসপেক্টে তোমার রুমটা কত, তোমার রুমের ভলিউম কত বলো? পৃথিবীর রেসপেক্টে স্যার অনেক ছোট স্যার। অনেক ছোট। তো এখন দেখতে পাচ্ছ? জি স্যার। সো কিভাবে দেখা যায়? দৃষ্টিভঙ্গি পাল্টালেই দেখা যায়, তাই না? দৃষ্টিভঙ্গি পাল্টালেই আমরা কিন্তু আমাদের চারিপাশেই কিন্তু আমরা যা করছি সব দেখতে পাবো। এখন আমাকে বলো যে তোমার রুমের মধ্যে, এটা মনে করো বাতাসের বেগ, এই পয়েন্টে দেখো, মনে করো যে এই তল দিয়ে এখানে 3 জোড়া প্যারালাল তল আছে, এই তল যেটা ওয়াই ডিরেকশনে, এই তল দিয়ে মনে করো 10 ইউনিট বাতাস ঢুকলো রুমের মধ্যে, এই তল দিয়ে বের হয়ে গেল 8 ইউনিট, তাহলে কি লস হলো না গেইন হলো? স্যার লস হলো স্যার। লস হলো। তাহলে আমরা দেখি যে এই প্যারালাল তল দিয়ে ঢুকছে, এই তল দিয়ে ঢুকছে 10 ইউনিট, এই তল দিয়ে বের হয়ে যাচ্ছে 8 ইউনিট, তাহলে লস হলো -2 ইউনিট। যোগ এই দিক দিয়ে এক্স ডিরেকশন বরাবর, এটা এক্স ডিরেকশন, তো এদিক দিয়ে ঢুকলো মনে করো 20 ইউনিট, আর এদিক দিয়ে বের হলো মনে করো আহ আহ, মনে করো 16 ইউনিট, তাহলে কত ইউনিট লস হলো? 4 ইউনিট। ঠিক আছে? আর ফ্লোর দিয়ে ঢুকলো মনে করো 30 ইউনিট, আর বের হলো মনে করো 36 ইউনিট, তাহলে কত ইউনিট লস হলো? +6 ইউনিট। ওকে, তাহলে টোটাল পার ইউনিট ভলিউম, পার ইউনিট সময়ে আমার টোটাল কতটুকু? তাহলে আমার যদি এই লসটা যদি হয় ডেল ভি ভলিউমের জন্য এবং ডেল টি সময়ের জন্য, তাহলে পার ইউনিট ভলিউম কি হবে? একে ডেল ভি আর ডেল টি দিয়ে ভাগ দিলেই তো পার ইউনিট হবে নাকি? তাহলে পার ইউনিট ভলিউম পার ইউনিট ইয়াতে আমার লস কত হলো বলো তো? টোটাল 0। 0। তো এখন এই প্রবলেমে এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা দেখে তোরা বলছে যে এটা আমরা ক্যালকুলেশন করতে পারি কি দিয়ে? কি দিয়ে? বাই ইউজিং ডাইভারজেন্স অফ ভি। তার মানে বলছে যে ডাইভারজেন্স অফ ভি দিয়ে আমরা এটা দিয়ে করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমার এখানে যদি এখানে ডেল ইউ বাই ডেল এক্স কি বোঝাচ্ছে? যে এক্স ডিরেকশনে আমার কতটুকু লস, রেট অফ চেঞ্জ অফ ফ্লুইড অ্যালং দ্য এক্স ডিরেকশন, এটাই তো আমার ডেল ইউ বাই ডেল এক্স। পরিবর্তন, ভেলোসিটির পরিবর্তন কোন ডিরেকশনে? এক্স ডিরেকশনে, এটাই তো ডেল ইউ বাই ডেল এক্স, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই আর ডেল ডাব্লিউ বাই ডেল জেড, তাহলে আমি পরিবর্তন দেখলাম ডেল ডাব্লিউ বাই ডেল জেড, তাহলে আমি বললাম যে এক্স ডিরেকশনে আমার লস হচ্ছে -4, ওয়াই ডিরেকশনে আমার লস হচ্ছে -2, আর জেড ডিরেকশনে আমার লস হচ্ছে +6। আসলে এটা গেইন।
তো অল টুগেদার এটা কি হলো, জিরো হয়ে গেল না? জি স্যার। তাহলে আমার রুম দিয়ে যে পরিমাণ বাতাস ঢুকলো তিনটা তল দিয়ে, সেই একই পরিমাণ বাতাস প্যারালাল তিনটা তল দিয়ে যদি বের হয়ে যায়, তাহলে তার ক্যালকুলেশনটা আমার কি হবে, যে এটা সমান জিরো, এই ইকুয়েশন সমান জিরো। এই জি স্যার। ইকুয়েশনটা কি তুমি দেখেছো কোথাও? এর নাম কি বলতো? এর নাম কি? কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন। দেখেছো এটা কোথাও কোনো সাবজেক্টে? হুম? তোমরা কি? জি স্যার, জি স্যার, ফ্লুইড হ্যাঁ, মেকানিক্স ছিল স্যার। ফ্লুইড মেকানিক্স ছিল, এবং তোমার লাইফে সারা জীবনে এটা থাকবে। তোমার লাইফে সারা জীবন এটা থাকবে। এবং বিদেশে কি করে জানো, ওরা টি শার্ট বানায়, টি শার্টের মধ্যে এটা লিখে রাখে। ওকে, সো ইকুয়েশন অফ কন্টিনিউটি, তুমি কি মনে করো তুমি যেটা এখানে জিরো বললে, বাস্তবে কি এটা আসলে সম্ভব? তোমার জানালা দিয়ে যে পরিমাণ বাতাস ঢুকে দরজা দিয়ে সে একই পরিমাণ বাতাস বের হয়ে যায়? না স্যার। না স্যার। আচ্ছা, না, বাস্তবে এটা সম্ভব না, কিন্তু এটা আমরা কনসিডার করি। তাহলে যেই ফ্লুইড এই জিনিসটা মেনটেন করে, এই ইকুয়েশনটা মেনটেন করে, সেই ফ্লুইডকে আমরা কি ফ্লুইড বলি জানো? ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল। আর বাস্তবে কিন্তু ইনকম্প্রেসিবল ফ্লুইড বলে কোনো ফ্লুইড নাই, কিন্তু আমরা ইনকম্প্রেসিবল কনসিডার করি। কেন? ফ্লুইডের ক্যারেক্টারিস্টিকটা ধরার জন্য। ওকে, তাহলে এইটা, আর যদি এটা জিরো না হয়, তাহলে সেই ফ্লুইডকে আমরা কি ফ্লুইড বলে জানো? কম্প্রেসিবল ফ্লুইড। কম্প্রেসিবল ফ্লুইড। ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে ইয়া করব যে ডাইভারজেন্স অফ ভি জিরো হলে ইনকম্প্রেসিবল বলবো ফ্লুইডকে, আর ডাইভারজেন্স অফ ভি জিরো না হলে লস অর গেইন থাকবে, তাকে আমরা বলবো কম্প্রেসিবল ফ্লুইড। ওকে, এখন আমরা দেখি যে আমরা একটু নিচের দিকে যাই, যে এখানে একটা ফ্লুইডের ভেলোসিটি দেওয়া আছে কত, ভি সমান কত লেখা আছে এখানে, দেখো তো। ভি সমান কত লেখা আছে এখানে এটাতে? ওয়াই আই প্লাস জিরো জে প্লাস জিরো কে, তাই না? তাহলে জি স্যার। এখানে বলতো ডাইভারজেন্স অফ ভি কত হবে এটার জন্য? ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড, হবে না? এখন এখানে ইউ কোনটা, এটা না? জি স্যার। তাহলে কত হবে বলো, ডেল ইউ বাই ডেল এক্স কত হবে? জিরো হবে, কোনো ডেল ভ্যালু ভি আসবে বাই না। ডেল ওয়াই কত হবে? এটা হবে ওয়াই, ডেল ওয়াই বাই ডেল। এখানে ভি কত? আচ্ছা, জিরো স্যার, জিরো হবে। তাহলে এটা কত হবে? জিরো কে উইথ রেসপেক্ট টু ওয়াই ডিফারেন্সিয়েট করলে কত হবে? জিরো আসবে স্যার। জিরো। ডেল ডাব্লিউ বাই ডেল জেড? জিরো আসবে। জিরো। তাহলে ডাইভারজেন্স অফ ভি জিরো। তাহলে যেই ফ্লুইডের ভেলোসিটি এটা, সেই ফ্লুইডটা কি বলবো আমি, কম্প্রেসিবল না ইনকম্প্রেসিবল? ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল, ভেরি গুড। তাহলে আমরা এখন থেকে কম্প্রেসিবল আর ইনকম্প্রেসিবল ফ্লুইড, যেমন তুমি এটার জন্য দেখবে এটা কিন্তু জিরো হবে না। ওকে, তাহলে আমরা দেখতে চাচ্ছি, তুমি এটা করে দেখো তো, এখানে ভি হচ্ছে আমার এক্স আই প্লাস জিরো জে প্লাস জিরো কে। এখানে ডাইভারজেন্স অফ ভি কত হয় বলো তো আমাকে? কত হবে বলো?
ডেল ইউ বাই ডেল এক্স কত হবে বলো? 1 হবে সম্ভবত। 1, বাকিটা 0 0। হবে। তাহলে এটা 1। তাহলে এই ভেলোসিটি যে ফ্লুইডে সেটা কি কম্প্রেসিবল না ইনকম্প্রেসিবল? কম্প্রেসিবল। কম্প্রেসিবল ফ্লুইড। ওকে, তাহলে আমরা ডাইভারজেন্স মোটামুটি দেখলাম। এখন চলে আসি আমরা কার্লে। কার্লের ডেফিনেশন আমি দেখিয়েছিলাম। কার্ল অফ এফ আমরা ক্যালকুলেট করব আই জে কে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। আর এখানে আমার F1, F2, F3। ওকে, তাহলে আমরা এখান থেকে কার্লের ডেফিনেশন দেখলাম। এখন যদি তোমাকে F1, F2, F3 দেই, তুমি বের করতে পারবে। এখন তুমি দেখো তো, আমি এখান থেকে মনে করো ফ্লুইডের একটা মডেল নেই। এখন আমি দেখতে চাচ্ছি 13 নাম্বার এই যে ফ্লুইডের ভেলোসিটি, এইটা আমার হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে মাইনাস জেড কে, কোন ফ্লুইডের ভেলোসিটি এটা। এখন বলো তো, এই ফ্লুইডটার মধ্যে মনে করো এটা পদ্মা নদীর পানির ভেলোসিটি। এখন পদ্মা নদীতে কোনো ঘূর্ণন তৈরি হয় কিনা সেটা মেজার করতে চাচ্ছি। পদ্মা নদীতে তুমি নৌকা দিয়ে যাবে, তার পানির ভেলোসিটি এটা, সেখানে কোনো ঘূর্ণন গতি তৈরি হচ্ছে কিনা সেটা তুমি মেজার করতে চাচ্ছ। তা তোমার ভেলোসিটি ফাংশনটা জানা আছে, এখন তুমি ঘূর্ণন গতি তৈরি হবে কিনা সেটা তুমি দেখতে চাচ্ছ। তাহলে আমি এখানে F1 এর জায়গায় লিখি এক্স, F2 এর জায়গায় লিখি ওয়াই, আর F3 এর জায়গায় লিখি মাইনাস জেড। এখন এই ডিটারমিনেন্টটা করো দেখি কি হবে, বলো, আমাকে একটু হেল্প করো। আই এর পাশে আমি কি লিখবো বলো তো? এটা মাইনাস এটা, তাই না? জি স্যার। কত লিখবো বলো? ডেল বাই ডেল ওয়াই ইনটু মাইনাস জেড। হ্যাঁ, তা ডেল জেড বাই ডেল ওয়াই কত লিখবো? 0। জি স্যার। 0 মাইনাস 0। তারপরে আমি 0 এটা মাইনাস এটা লিখবো, তাই না? এটা মাইনাস এটা, এটাও আমার কি হবে? 0 মাইনাস 0 0 0। হবে। তারপরে আমি এইটা মাইনাস এটা লিখবো। দেখো তো আমার কি হয়, আবার 0 মাইনাস 0। তার মানে পদ্মা নদীতে তুমি ফেরি দিয়ে গেলে এখানে ডুবার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে কার্ল অফ এফ 0 মানে কি, এই ভেলোসিটিটা কি রোটেশনাল না ইরোটেশনাল? রোটেশনাল। ইরোটেশনাল, কারণ এর থেকে কোনো ঘূর্ণন গতি তৈরি হবে না। কারণ এই যে ভেলোসিটি এখানে ভি, এই ভেলোসিটি নদীর ভেলোসিটি এটা, পানির ভেলোসিটি এটা, তার থেকে কোনো ঘূর্ণন গতি আউটপুট কি তৈরি কোনো ভেক্টর আসবে না, তাহলে কোনো ঘূর্ণন গতি তৈরি হচ্ছে না। ওকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যদি আমি বলি এটা ইনকম্প্রেসিবল কিনা, সেটা তুমি কিভাবে টেস্ট করবে বলো তো? এই ভেলোসিটি ইনকম্প্রেসিবল কিনা কিভাবে টেস্ট করবে বলো তো? আগের ফর্মুলা দিয়ে ডেল ইউ। ডাইভারজেন্স অফ ভি কত, তাই না? তাহলে এখন দেখো তো, এখান থেকে তুমি ডেল বাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড বের করো তো কত আসে দেখো তো। ডেল ইউ বাই ডেল এক্স কত আসে? 1 আসবে স্যার। 1 আসবে। তার মানে এটা 0 না, তাই না? তাহলে কি হচ্ছে, এই ভি কে আমি কি বলবো? কম্প্রেসিবল। কম্প্রেসিবল, কম্প্রেসিবলের বাংলা কি বলতে পারবে? কম্প্রেসিবল ফ্লুইড কিন্তু কোনো ঘূর্ণন গতি তৈরি হচ্ছে না। এই কথাটার অর্থ কি? যেই নদীর ভেলোসিটি প্রোফাইল এটা, সেই নদীর পানিকে আমি বলছি যে নদীর পানির ভেলোসিটি প্রোফাইল এটা, সেই নদী, সেটা মনে করো আরিচা ঘাটে গেলে, আরিচা ঘাটের পাশে কি নদী ওটা? পদ্মা না? জি স্যার, পদ্মা নদী। হ্যাঁ, তো পদ্মা নদীতে তুমি ফেরিতে উঠবে, তা
তা এখন তুমি বললে যে ইঞ্জিনিয়ার হিসাবে যে ফ্লুইডটা কম্প্রেসিবল হতে পারে, কিন্তু এখানে কোনো ঘূর্ণন গতি তৈরি হবে না, মানে কি বলো? কম্প্রেসিবলের বাংলা কি? সংকোচন। কচিত। হ্যাঁ, মোচড়ানো ভাব আছে, সংকুচিত প্রসারিত, মোচড়ানো ভাব আছে, দেখো না পানির মধ্যে একটা মোচড়ানো ভাব থাকে না, সংকুচিত প্রসারিত ভাব। কিন্তু এইটা থেকে কোনো রোটেশনাল ভেলোসিটি তৈরি হচ্ছে না। কিন্তু কিন্তু তুমি যদি বরিশাল যাও, তো তুমি দেখবে মেঘনা নদীর একটা মোহনা আছে বলে, নাকি দুই নদীর সংযোগস্থল, ওইখানে লঞ্চ যেতে চায় না। যেতে চায় না কেন বলো তো? কারণ ওইখানে ঘূর্ণন গেলে, গতি হ্যাঁ, স্যার, ঘূর্ণন গতি আছে। ঘূর্ণন গতি। তো এই ঘূর্ণন গতি এটা যদি নন জিরো হয়, মনে করো 10 হলো, ঘূর্ণন গতি থাকলে তোমার লঞ্চ যখন এখান দিয়ে পার হবে, ঘূর্ণন গতির প্রভাব যদি বেশি থাকে, তাহলে তোমার লঞ্চ কোথায় যাবে? বরিশাল যাবে না পানির নিচে যাবে? কই যাবে? কি বাংলা কথা? স্যার, আপনার কথা আটকে আটকে আসতেছে স্যার। এখন এখন শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে তুমি যদি এই ঘূর্ণন গতির মধ্যে পড়ো, তাহলে তোমার আর বরিশাল যাওয়া হবে না, তুমি চলে যাবে লঞ্চ সহ পানির ভিতরে, নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা আর এখন এই যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল রিলেটেড কিছু ফর্মুলা, এই ফর্মুলাগুলি আমরা কাজে লাগাই। ফর্মুলা, এই ফর্মুলাগুলি তোমাদের আপাতত একটু দিস ইজ ফর্মুলা, কারণ আমরা অনেক সময় ফর্মুলা ব্যবহার করি টু মেক দ্য ক্যালকুলেশন ইজি। এগুলো একটু করবে বা মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা দেখি যে এখানে এসে আমরা দেখি কোশ্চেন নাম্বার 32। তো কোশ্চেন নাম্বার 32 কি বলছে? A vector v is called irrotational if curl of v 0। এটা তো আমরা জানি যে curl of v যদি আমার 0 হয়, তাহলে আমরা বলি v is irrotational, মানে কোনো ঘূর্ণন গতি তৈরি হয় না, irrotational, তাই না? curl of v যদি 0 হয়। তো এখন find the constants ABC so that এটা ইরোটেশনাল। এখন আমরা এই ভি কে ইরোটেশনাল প্রুফ করতে চাচ্ছি। এবিসির মান কত হলে এই ভেলোসিটিটা, এই পানির ভেলোসিটিটা ইরোটেশনাল হবে? তাহলে আমরা ইরোটেশনালের জন্য আমরা কি করব? কার্ল অফ ভি সমান আমরা 0 ধরবো। তাহলে আমরা কার্ল অফ ভি সমান 0 ধরবো, 0 ভেক্টর। তাহলে এখন দেখো আমার এখান থেকে আমি এখানে একটু জায়গা নেই, তাহলে আমি ইরোটেশনাল যেহেতু বলছে, তাহলে আমরা এইখানে কার্ল অফ ভি সমান আমরা ধরবো 0 ভেক্টর। কার্ল অফ ভি এর ফর্মুলা কি? আই জে কে, আর এটা হচ্ছে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। আর আমার এখানে আসছে v1 মানে u, x প্লাস 2y প্লাস az, আর এখানে আসছে আমার bx মাইনাস 3y মাইনাস z, আর এখানে আসছে আমার 4x প্লাস cy প্লাস টুয়াইস z। ওকে, এখন দেখো তো এই ডান দিকের 0 মানে কি বলতো? 0i প্লাস 0j প্লাস 0k না, ভেক্টর না এটা? জি স্যার। ওকে, তাহলে এখন আমি
বাঁদিকের ক্যালকুলেশনটা করি, তাহলে আই ইন্টু আমি কি পাবো, এইটা মাইনাস এটা। এখন দেখো তো এটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসে বলো তো? সি আসে স্যার খালি। সি। তাহলে সি মাইনাস জেড মানে -1 আর মাইনাস জে, তাহলে আমি কত পাই দেখো তো, মাইনাস জে হলে আমার ডেল বাই ডেল এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করবো এক্স এর রেসপেক্টে মানে কত 4, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করবো জেড এর রেসপেক্টে এটাকে, তার মানে মাইনাস এ আর প্লাস কে সমান আমি কি লিখতে পারি, প্লাস কে সমান আমি লিখতে পারি এটা মাইনাস এটা মানে বি মাইনাস কত 2 সমান আমি ডান দিকে পাচ্ছি 0i প্লাস 0j প্লাস 0k, তাই না? এখন আমি যদি আই এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করি এদিকে, এদিকে আই এদিকে আই, তাহলে আমি কত পাই, সি সমান সি মাইনাস 1 সমান 0, জি স্যার। আর জে এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করলে আমি কত পাই, এ মাইনাস 4 সমান আমি পাই 0, আর কে এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করলে আমি পাই বি মাইনাস 2 সমান 0। তাহলে এর মান 4 হলে, বি এর মান 2 হলে আর সি এর মান 1 হলে আমি বলতে পারি যে এই ভেলোসিটিটা, এই ভেলোসিটি ফিল্ডটা কি বলতে পারি, ই রোটেশনাল, তাই না? জি স্যার। ওকে, তাহলে ই রোটেশনাল বলতে পারি। এখন ই রোটেশনাল হলে বলা হচ্ছে, তাহলে আমার ই রোটেশনালিটি প্রুফ হয়ে গেল। ওকে, ই রোটেশনালিটি প্রুফ হয়ে গেল। এখন আমরা ই রোটেশনাল হলো এবিসির মান ইয়া হলো। এখন ই রোটেশনাল যে ভেক্টর ফিল্ডটা সেটা আমি লিখি, তাহলে ই রোটেশনাল ভেক্টর ফিল্ডটা আমি লিখতে চাচ্ছি, তাহলে আমার ভিটা হচ্ছে এক্স প্লাস 2y প্লাস 4z, এর মান 4i, আর প্লাস 2x মাইনাস 3y মাইনাস z ইন্টু j, তাহলে প্লাস 4x প্লাস y প্লাস 2z ইকুয়াল ইন্টু কে। তাহলে আমি বলতে পারি যে এইটা আমার ই রোটেশনাল ভেক্টর ফিল্ড। এখন যদি বলা হচ্ছে সেকেন্ড পার্ট বি কি বলছে, বি বলছে যে যদি ইরোটেশনাল হয় তাহলে ভি থেকে, এই ভেক্টর ফিল্ড থেকে একটা স্কেলার পটেনশিয়াল বের করা যাবে। ওকে, স্কেলার পটেনশিয়াল, স্কেলার ফাংশন বের করা যাবে। কিভাবে বের করা যাবে, যে ভি ক্যান বি এক্সপ্রেস এজ গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে v1i প্লাস v2j প্লাস v3k সমান হবে আমার ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে, এটা। এখন দেখো, আমি যদি এখন আই এর কোএফিসিয়েন্ট কে নেই বোথ সাইড থেকে, তাহলে আমি একটা ইকুয়েশন পাই না, ডেল ফাই বাই ডেল এক্স সমান আমার v1 মানে হচ্ছে এটা, কত লিখতে পারি, এক্স প্লাস 2y প্লাস 4z, এক নাম্বার ইকুয়েশন। তারপরে আমি কি লিখতে পারি দেখো, জে এর কোএফিসিয়েন্ট কে ইকুয়েট করলে আমি পাই ডেল ফাই বাই ডেল ওয়াই সমান আমি লিখতে পারি v2 হচ্ছে আমার এটা 2x মাইনাস 3y মাইনাস জেড, এটা 2 নাম্বার ইকুয়েশন। আর তারপরে আমি পাচ্ছি কে এর কোএফিসিয়েন্ট কে ইকুয়েট করলে আমি পাই ডেল ফাই বাই ডেল জেড সমান পাই আমি v3, তার মানে 4x প্লাস y প্লাস 2z, এটা হচ্ছে আমার
3 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন আমি এই তিনটা থেকে আমি ফাইটা বের করতে চাচ্ছি। এই ফাইটা তিনটা ইকুয়েশনকে সলভ করে আমি ফাই বের করতে চাচ্ছি। কিভাবে বের করব দেখো, এখন আমি 1 নম্বরকে ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট 1 উইথ রেসপেক্ট টু এক্স। যেহেতু এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ আছে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আমি কিন্তু 5 পেয়ে যাচ্ছি। 5 পেয়ে যাচ্ছি। তাহলে ডান দিকে আমার হবে x প্লাস 2y প্লাস 4z সমান হবে আমার 4z সমান হবে আমার dx ইন্টু dx। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করে ফেলি। কার রেসপেক্টে ইন্টিগ্রেট করব? x এর রেসপেক্ট। তাহলে আমি পাচ্ছি x স্কয়ার বাই 2 প্লাস 2xy প্লাস 4xz প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c1 yz। এটার নাম দেই আমি 4 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কে আমি কনস্ট্যান্ট না লিখে কেন yz এর ফাংশন লিখলাম, কেউ বলতে পারবে? তুমি দেখো, এটা তো আমার ফাই। এটাকে যদি আমি উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করি, দুই দিকে যদি উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার 1 নাম্বার ইকুয়েশনটা আসা উচিত না? জি স্যার। দেখো তো, c1 ইজ এ ফাংশন অফ yz হলে তাকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এটা 0 হয়ে যাবে না? জি স্যার। ওকে, সুতরাং পসিবিলিটি যেটা সেটা আমরা নিব। ওকে, সুতরাং আমরা বেস্ট পসিবিলিটিটা নিব। তাহলে আমি এখানে পেয়ে গেলাম 5 আমি পেয়ে গেলাম এটা। ওকে, এখন এই 5 কে আমি বসাবো 2 নাম্বারে, এই 2 নাম্বার ইকুয়েশনে বসাবো। তাহলে 2 কে বসাতে হলে 5 কে কি করতে হবে? 5 কে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে বলো তো? y এর রেসপেক্টে স্যার। y রেসপেক্টে। তাহলে এটাকে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো দেখি। 0 প্লাস 2x প্লাস 0 প্লাস ডেল c1 বাই ডেল y সমান এটার ডান দিকটা 2x মাইনাস 3y মাইনাস z লিখতে পারি? জি স্যার। ওকে, তাহলে আমি দেখো তো এই 2x কেটে দিলে তাহলে আমি এখান থেকে কি পাই? ডেল c1 বাই ডেল y সমান আমি পাই কত? মাইনাস 3y মাইনাস z। এখন আমি যদি একে ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু y, তাহলে আমি c1 yz সমান ডান দিকে আমি ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু y। কত লিখতে পারি দেখো তো? মাইনাস 3/2 y স্কোয়ার মাইনাস yz প্লাস c2z। এটার নাম দিই আমি 5 নাম্বার ইকুয়েশন। তাহলে c1 এর ভ্যালু yz আমি কত পেলাম দেখো তো? মাইনাস 3/2 y স্কোয়ার মাইনাস yz প্লাস c2z। জি স্যার। ওকে, এখন এই c1 কে আমি এখানে বসিয়ে দিই। ওকে, তাহলে আমি c1 কে এখানে বসিয়ে আমি ফাইটা আর একটু চেঞ্জ করি। তাহলে ফাইটার আমি পরিবর্তিত রূপটা দেখি যে মাইনাস 3/2 y স্কোয়ার মাইনাস yz প্লাস c2z। এটার নাম দিই আমি 6 নাম্বার। তাহলে এখন আমার কি হলো? এই পুরোটা হলো আমার মডিফাইড ফাই, যেটা 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাই না? জি স্যার। ওকে, এখন আমার বাকি রইলো কি 3 নাম্বার ইকুয়েশনটা। তো 3 নাম্বার ইকুয়েশনটাতে আবার এখন আমি এটাকে বসাই। এই মডিফাইড ফাইটাকে আবার আমি কোথায় বসাবো? এটাকে এখন আমি 3 নাম্বারটাতে বসিয়ে দেই। তাহলে আমি 3-এ যদি বসাই, আমি এখানে একটু করি, তাহলে আমি এটাকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব দেখো তো? z এর রেসপেক্টে। z এর রেসপেক্ট। তাহলে এটাকে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। তাহলে 0 প্লাস 0 প্লাস প্লাস 4x মাইনাস 0
minus y plus dc2 by dz. Just a minute. ওকে, তাহলে আমরা বাঁদিকে পাচ্ছি এটা, আর ডান দিকে পাচ্ছি আমি 4x plus y plus 2z. ওকে জি স্যার। ওকে, তাহলে আমাদের এখানে 4x plus y plus 2z, তাহলে আমি এখানে পাচ্ছি এটা, কোনো অসুবিধা নেই। আমি দেখি ক্যালকুলেশনে ভুল হলে টের পাবো। 4x কেটে দিলাম, তাহলে আমি এখান থেকে পাচ্ছি dc2 by dz সমান আমি পাচ্ছি এই y কে ডান দিকে নিলে 2y plus 2z, এটা পাচ্ছি। এখন যদি একে ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু z, তাহলে আমি c2z পাবো 2yz প্লাস z স্কোয়ার প্লাস c, এখানে আর অন্য ভেরিয়েবল আসবে না। এখন এইটাকে আমি এখন এই c2 তে বসিয়ে দিই। বসিয়ে দিলে আমি কি পাই দেখো, মডিফাইড ফাইটা পাবো আমি 2yz প্লাস z স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। তাহলে এই পুরোটা হচ্ছে আমার এখন পাই, যে কিনা 1 2 3 তিনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে না? জি স্যার। ওকে, তাহলে আমার এই যে স্কেলার ফাংশন আমি পেয়ে গেলাম। এখন আমি তোমাকে বলি, এই যে ফাইটা যার পেটের ভিতরে xyz স্কেলার ফাংশন, যেটা হচ্ছে আমার স্কেলার ফাংশন, আমি একটু ফাইটাকে সুন্দরভাবে লিখি যে এই ফাইটা আমার যে স্কেলার ফাংশন, আমি এটা ঠিক আছে কিনা কাউকে না জিজ্ঞেস করেও কিন্তু আমি টের পাই। কিভাবে? তুমি দেখো, এই ফাইকে যদি তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে তোমার এই লাইনটা আসবে না? জি স্যার। ওকে, তাহলে দেখো তো এটাকে, আচ্ছা এটাকে 2yz দুইবার আসছে, একটা রাখি আর একটাকে চেঞ্জ মডিফাই করে দিই, ভ্যানিশ করে দিই। তাহলে আমার এই ফাইকে আমি জেড এর রেসপেক্টে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে দেখো তো কি আসে, ডেল ফাই, এখানে একটা ইকুয়ালিটি সাইন। দেখো তো এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স আসে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2y আসে, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 4z আসে। তার মানে এটা কারেক্ট। আর বাকি এখানে তো আর এক্স নাই, বাকি সবাই জিরো হয়ে যায়। এটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে দেখো তো এটা আসে কিনা। এটা আসে দ্বিতীয় টার্ম থেকে, তারপরে এটা জিরো, আর এখানে -3y আসে কিনা দেখো তো। জি স্যার। আর এইখানে আমার এটা কি -z না? হ্যাঁ, তাহলে এইখানে ওয়াই রেসপেক্টে এখানে +z হচ্ছে, আর ওইদিকে +2z হচ্ছে। এইখানে বোধহয় একটু ক্যালকুলেশনে ভুল হতে পারে। ওকে, আর এখানে আমার এই জায়গাটাতে একটু ক্যালকুলেশনে ভুল থাকতে পারে, থার্ডটাতে একটু দেখবে। তাহলে বাকিটা কিন্তু বেসিক প্রসিডিউর ঠিক আছে। তো এখন যেটা বলতে চাচ্ছি সামারি হচ্ছে, এটা বাকিটা তুমি ক্যালকুলেশন করে মিলাবে। কোন সে ফাই যাকে এক্স ওয়াই জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে তিনজনকে স্যাটিসফাই করবে। এখন আমার একটা বেসিক প্রশ্ন, যে এটা হচ্ছে পদ্মা নদীর ভিতরে পানির ভেলোসিটি, আর ভেলোসিটি কি আই জে কে থাকবে, তাই না? আর এই যে ফাংশনটা ফাইটা কি স্কেলার ফাংশন না ভেক্টর ফাংশন বলো তো? স্কেলার ফাংশন। স্কেলার ফাংশন। এই ফাইটা কি? এটা যদি পদ্মা নদীর পানির ভেলোসিটি হয়, তাহলে এই ফাইটা কি বলতে পারবে? ডিসটেন্স। না, এই ফাইটা হচ্ছে, তুমি ফেরি থেকে ছবি তুললে পদ্মা নদীর পানির উপরের ছবিটা উঠবে না, ঢেউটা, জি স্যার। ওই সারফেসটা।
surface. বুঝতে পারছো? একটা স্মুথ সারফেস হবে, কিন্তু যদি এখানে আমার এই পাওয়ারটা যদি আমার এরকম হতো x⁻², তাহলে ঢেউটা কি হতো? ঘূর্ণিঝড়ের ঢেউ হতো। কিন্তু এইখানে দেখো, এটাকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। তার মানে ঢেউটা কি? ঢেউটা নর্মাল ঢেউ। বুঝতে পারছো ব্যাপারটা? হুম, জি স্যার। ওকে। এখন যদি তোমার ভেলোসিটি প্রোফাইলটা যদি রোটেশনাল হতো, তাহলে তুমি এরকম ঢেউ, মানে স্মুথ ঢেউ তুমি ছবি তুলতে পারতে না। কোথাও কোথাও তোমার ক্যাভিটি তৈরি হতো, যেখানে নৌকা ডুবে যেত। রোটেশনাল হলে পারতে? না স্যার। স্যার। তাহলে 32-তে দেখো ভিটা কি ই রোটেশনাল তৈরি করলাম, সো দ্যাট আমার ঢেউয়ের ছবিটা সুন্দর আসে, মসৃণ, মানে আমার ঢেউটা এরকম যাতে কোনো গর্ত বা কোনো অ্যাবনর্মাল কিছু না আসে। আমরা কি চাই? আমরা কি অ্যাবনর্মাল ঢেউ চাই? জলোচ্ছ্বাসের মতো ঠাস ঠাস ঢেউ চাই? বলো। না স্যার। না, তা ঠাস ঠাস ঢেউ কখন আসবে? এরকম জলোচ্ছ্বাসের ঢেউ যখন তোমার ওটা রোটেশনাল ভেলোসিটি হবে। ওকে, বুঝতে পেরেছ? তাহলে আমাদের এই এই লেকচার নোটটা শেষ, তোমরা এটা দেখবে। আমরা তাহলে আগামীকাল আমরা নেক্সট লেকচার নোটে চলে যাব সকাল 10:30টায়। ওকে, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।